Welcome to my world, where every story unfolds. এক সপ্তাহ, মাত্র ৭টা দিন, আর তার মধ্যেই বাংলাদেশের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ডে যেন একের পর এক অ্যাট্যাক হলো। আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাজার হাজার কোটি টাকার সম্পদ। এখন প্রশ্নটা হলো, এগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো কিন্তু এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকেই আঙুল তুলছে। আর সেই তথ্যটা হলো, এই ঘটনাগুলো আসলে কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, বরং দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য এটা ছিল একটা ঠান্ডা মাথার সুপরিকল্পিত হামলা। তো বিভিন্ন সোর্স অ্যানালাইসিস করে যে মূল থিওরিটা উঠে আসছে তা হলো, এই সবগুলো ঘটনার একটাই উদ্দেশ্য ছিল, দেশের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া। চলুন এই তথাকথিত ষড়যন্ত্রের গভীরে ঢোকা যাক, দেখি আসলে কি বলা হচ্ছে। এই যে হামলার কৌশলের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্ল্যানটা ছিল বলা হচ্ছে দ্বিমুখী। এক, দেশের ফরেন কারেন্সি রিজার্ভ খরচ করে যেসব কাঁচামাল আমদানি করা হয়েছে সেগুলো পুড়িয়ে দাও। আর দুই, ভবিষ্যতে যেন নতুন করে রপ্তানি করে ডলার আয় করা না যায় সেই রাস্তাটাও বন্ধ করে দাও। মানে এটাকে বলা হচ্ছে একটা ফিন্যান্সিয়াল নকআউট পাঞ্চ দেওয়ার চেষ্টা। কি সাংঘাতিক! আচ্ছা, এই ঘটনাগুলো ঠিক কতটা ভয়াবহ ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু টাইমলাইনটা দেখতে হবে। কারণ সোর্সগুলো বলছে যে এত অল্প সময়ের মধ্যে এতগুলো বড় বড় ঘটনা, এটাই আসলে সবার মনে ষড়যন্ত্রের সন্দেহটাকে উস্কে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন প্যাটার্নটা। প্রত্যেকটা অ্যাটাক হয়েছে দেশের রপ্তানি অর্থনীতির এক একটা ক্রিটিক্যাল পয়েন্টে। প্রথমে গার্মেন্ট ফ্যাক্টরি, তারপর বিদেশি বিনিয়োগের হাব মানে ইপিজেড, এরপর দেশের প্রধান এয়ারপোর্টের কার্গো ভিলেজ, তারপর সাগরে জাহাজডুবি, আর শেষে দেশের অন্যতম বড় ওষুধ কোম্পানি। মানে একটার পর একটা টার্গেটেড হিট, যেন পুরো সাপ্লাই চেনটাই ভেঙে দেওয়া যায়। তো এই এতগুলো ঘটনার মধ্যে সোর্সগুলো কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করছে এয়ারপোর্টের আগুন লাগার ঘটনাটার উপর। কেন? কারণ এটাই ছিল সবচেয়ে বেশি সন্দেহজনক আর আর্থিক ক্ষতির দিক থেকেও সবচেয়ে বড়। প্রশ্নটা খুব সহজ, দেশের সবচেয়ে সিকিউর একটা জায়গায় কিভাবে এত বড় একটা ডিজাস্টার হতে পারে? দেখুন, এয়ারপোর্ট কিন্তু শুধু একটা বিল্ডিং না, তাই না? এটা একটা দেশের জন্য কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই, মানে জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটা। দেশের বাণিজ্য, দেশের ইমেজ সবকিছু এর সাথে জড়িত। অনেকে তো এটাকে দেশের ড্রয়িং রুমও বলেন। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা। ভাবা যায়, আগুন লাগার ঠিক এক সপ্তাহ আগে এই এয়ারপোর্টই কার্গো সিকিউরিটির জন্য খোদ ইউকে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের কাছ থেকে 100তে 100 পেয়েছে। তো যে জায়গাটা এত হাইলি সার্টিফাইড, সেখানে এত বড় একটা আগুন লেগে গেল। এই কন্ট্রাডিকশন বা বৈপরীত্যটাই কিন্তু ষড়যন্ত্রের তত্ত্বকে আরও জোরালো করে তোলে। তাহলে প্রশ্নটা হলো, এটা ঘটল কিভাবে? এটাই তো সেই বিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? একটা ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে এত বড় একটা সর্বনাশ কিভাবে সম্ভব হলো? সোর্সগুলোতে প্রত্যক্ষদর্শীদের যে বয়ান পাওয়া যাচ্ছে সেটা শুনলে মনে হবে যেন এটা একটা ব্যর্থতার প্যারেড চলছে। এক, বলা হচ্ছে এয়ারপোর্টের নিজস্ব ফায়ার সিস্টেমই নাকি ফেল করেছে। দুই, আগুন নেভানোর জন্য সবচেয়ে কাছের যে গেট, সেই 8 নম্বর গেটটাই নাকি ছিল তালা দেওয়া। আর তিন, বাইরের ফায়ার ব্রিগেড যখন এলো তাদেরকে নাকি ভেতরে ঢোকার পারমিশনের জন্য 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে। মানে এতগুলো ভুল একসাথে, এটা কি আসলেই শুধুই কাকতালীয়? আর এই সব কিছুর ফলে যে ক্ষতিটা হলো তার পরিমাণটা একবার ভাবুন। $1 বিলিয়ন বেশি, মানে 10-15 হাজার কোটি টাকার ওপরে। এই টাকায় দেশের কয়েকটা বড় প্রজেক্ট হয়ে যেত। আর এর মধ্যে শুধু সাধারণ কমার্শিয়াল জিনিসপত্রই ছিল না, ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের যন্ত্রপাতিও। মানে ক্ষতিটা সব দিক থেকেই অফাটাষ্টি রকম। আচ্ছা, যদি এক মুহূর্তর জন্য ধরেও নিই যে এই ঘটনাগুলো পরিকল্পিত নাশকতা, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লাভটা কার? এই যে একটা খাওস তৈরি হলো, এর পেছনে কারা থাকতে পারে? চলুন এবার সোর্সগুলোতে যে বিভিন্ন রাজনৈতিক থিওরির কথা বলা হচ্ছে সেগুলো এক এক করে দেখা যাক। আমরা এখানে একদম নিরপেক্ষভাবে বিষয়গুলো তুলে ধরব। এই সোর্সগুলো ঘেটে মূলত 3 ধরনের রাজনৈতিক তত্ত্ব পাওয়া যাচ্ছে। 1 নম্বর থিওরি বলছে, এর পেছনে হয়তো ক্ষমতাসীনরাই আছে। উদ্দেশ্য একটা সংকট তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়া বা জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি করা। 2 নম্বর থিওরি ঠিক তার উল্টো, তারা আঙুল তুলছে ক্ষমতাচ্যুত বিরোধী দলের দিকে। তাদের মোটিভ কি হতে পারে? দেশকে অযোগ্য প্রমাণ করে ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি করা।
আর ৩ নম্বরে আছে একটা তৃতীয় এবং বেশ জটিল একটা তত্ত্ব, সেটা হলো নির্বাচনে হেরে যাওয়ার ভয় থাকা বিরোধী দলের কিছু অংশ আর সরকারের ভেতরের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, এদের একটা অশুভ আতাত। আর এই ধরনের ঘটনা কিন্তু ইতিহাসে নতুন না। সোর্সগুলো একটা টার্ম ব্যবহার করছে, ম্যানুফ্যাকচার্ড ডোমেস্টিক টেরর, মানে ইচ্ছে করে দেশের ভেতর একটা সন্ত্রাসী বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা লোটা, যেমনটা ১৭৯০-এর দশকে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে দেখা গিয়েছিল। এটা একটা পুরনো পলিটিক্যাল প্লেবুক। তো এই সব তত্ত্ব, পাল্টা তত্ত্ব, ঘটনা, দুর্ঘটনা, এই সব কিছুর শেষে যেটা পড়ে থাকে সেটা হলো একটা গভীর অনিশ্চয়তা আর ভয়। কারণ দিন শেষে বেশ কিছু সিরিয়াস প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। এই প্রশ্নগুলোই কিন্তু বারবার ঘুরে ফেলে আসছে। কেন সবচেয়ে কাছের ফায়ার গেটটা তালা দেওয়া ছিল? কেন ফায়ার সার্ভিসের মতো একটা এমার্জেন্সি সার্ভিসকে ৩০-৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হলো? কেন একটা টপ রেটেড সিকিউরিটি সিস্টেম ঠিক সময়ে কাজ করল না? এমনকি সাধারণ মানুষ যখন জিনিসপত্র বাঁচাতে এগিয়ে আসছিল তাদেরকেও কেন বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর মিলছে না। আর সোর্সগুলো একটা স্পষ্ট ওয়ার্নিং দিচ্ছে। তারা বলছে দেশের অর্থনীতির ওপর এই যে আক্রমণ, এটা যদি থামানো না যায়, এর যদি কোনো বিচার না হয়, তাহলে এর ফল কিন্তু ভয়াবহ হতে পারে। এর প্রতিক্রিয়ায় একটা বড় ধরনের গণ আন্দোলন বা গণ অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে সবচেয়ে বড় প্রশ্নটার জন্ম দেয়। যখন একটা দেশের ভিত্তি, তার অর্থনীতি আগুনে পুড়তে থাকে, তখন সেই আগুন নেভানোর জন্য ভরসাটা ঠিক কার ওপর করা উচিত? এটা আসলেই একটা ভাবনার বিষয়।